এই টাকা 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 দেখা যাবে না। এই যে ভাই ছাদে এখন এটা যদি এমন হইতো যে নিচে, আমি ভাই মাঝখানে গিয়ে শুয়ে থাকতাম। এই শ্রেণীতে কোনো ছাত্রছাত্রী নাই, খাড়া গুদম করেন না, একটা সিঁড়ি নেমে গেছে দেখছেন, মনে হয় না গোডাউনের সিঁড়ি, পুরা ঘুইরা ওই পর্যন্ত ঘুরতে হবে। তাই দেখেন এই যে আমরা এই মুহূর্তে বেলতলি খেওয়াঘাট অতিক্রম করতে আসি সাতকটিয়া, আর এই যে সুন্দরবন 11 লঞ্চ এই বেচারা এখনো এনে পড়ে রয়েছে। এর ভবিষ্যৎ কি চায় তাহলে মনে করেন আর যাওয়া লাগবে না, ওইনে আটকে থাকবো। সেজন্য এই যে একটা আমাদেরকে একটা সিগন্যাল দেওয়া হয়েছে, এই সিগন্যালের বাম পাশ থেকে ঘুরে আমাদেরকে ঘাট পর্যন্ত যেতে হবে। কালাবাদন নদী সিঁড়ে ফেরে আগুয়ে যেতে আসি, আর এই দেখেন প্রায় 3:30 বাজে ফ্যান্টারের উপরে খারাপ এই ভিডিও করতে আসি। লাইক কমেন্ট যারা এখনো করেন নাই, একারে ঠেলা মারি আইনটা সাক্ষাৎ করে হালাই দিব গলম। একার গাবলার নান বিরাট একটা চাল লইয়া আমরা চালাই যেতে আসি সামনের দিকে, আর হুমকির দিকে যে আগুইতে আসি, ওই দেখছেন হুমকি কেটা, এই খান সাহেব মুখো থুইয়া একারে অনেক হুমকি চলে গেছে, এটা ধরা তো আর পসিবল হইবে না। তো দর্শক আমরা এখন খুব সুন্দরভাবে বরিশালের পথে আগেই চলতেছি। আমরা এখন কালাবাদন নদীর বুক চিরে ফেরিয়ে আবার দেখি বরিশালে বসে এই বললাম চরি। আমরা এখন কালাবাদন নদী সৈদ্য বসায় ঢুকতে দিই, ভালো সময় লাগতে আছে। তো দর্শক আমরা এখন কালাবাদন নদীতে এগিয়ে চলছি এবং রাত্রে এখন বাজে 3:30। হয়তো আমরা 4টা-5টার মধ্যে হয়তো ইনশাল্লাহ সদরঘাটে ধরে সরি বরিশাল লঞ্চ ঘাটে পৌঁছে যাব। তো মাঝখানে হঠাৎ করে বরিশালের ভাষা ঢোকানোর কারণে এখন বরিশালের ভাষার থেকে আবার সাবেক ভাষায় আসতে মানে ভালো কষ্ট হয়েছে দাদা। প্রিয় দর্শক, রাত্র এখন 3:40 বাজে। তো একদম গভীর রাত্র, ভোর রাত্র। তো পারাবত 12 লঞ্চে যাত্রী যারা ছিল প্রায় সবাই এখনও ঘুমাইতেছে, মানে ডেক শ্রেণী নিচতলায়। তো আমি এখন নিচতলার ডেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি, প্রায় সবাই কিন্তু ঘুমিয়ে রয়েছে। দেখেন এই এক পাশ কিন্তু প্রায় খালি। তো এরকম ঠিক মধ্যখানে 3-4টা সিরিয়ালে মানুষজন ডেক শ্রেণীতে ঘুমিয়েছে, বাকি বেশ খানিকটা জায়গা একদম খালি রয়েছে লঞ্চের। তো আজকে যাত্রী ওইরকম হয় নাই পারাবত 12 লঞ্চে, আর এমখানে কীরকম যাত্রী হয়েছে সেটা সঠিক বলতেও পারি না। আর এটা হচ্ছে দ্বিতীয় তলায় যাওয়ার সিঁড়ি, আর এই সিঁড়ির নিচের বিখ্যাত দোকান সেটা অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। আধা ঘন্টা আগেও খোলা ছিল, আমি এখান থেকে পান কিনে খেয়েছি। মানে কেন জানি ভ্রমণে বের হইলে 2-1টা পান খাইতে মনে চায়। এই প্রায় 2 সপ্তাহ পরে আজকে আবার একটা পান খাইলাম। অভ্যাসটা পরিবর্তন হয়েছে, কিন্তু মানে ভ্রমণে বের হইলে আর পান খাওয়া বাদ দিতে পারি না। এই হচ্ছে চায়ের দোকান, এখানে চা কেক পাওয়া যায়, আর বেশ কতগুলো মোটরসাইকেল উঠেছে এবং মালামালও উঠেছে অনেক। দেখেন বিভিন্ন কার্টুনে ভর্তি বিভিন্ন রকম পার্সেল, এদিকে বিস্কুট, এই যে শুকনা মরিচ আছে, অনেক কিছু। ওইদিকে ফার্নিচার আছে, বেশ কতগুলো ক্যাবিনেট, তারপরে ড্রেসিং টেবিল, অনেক কিছু। চলে আসলাম পারাবত 12 লঞ্চের ইঞ্জিন রুমে। তো এখানে দাঁড়িয়ে ভয়েস দেওয়াটা আসলে কঠিন কাজ, কতটুকু শুনতে পারতেছেন জানি না, তবে গলা ছাইড়ে চিল্লাইতেছি। বাকি ভয়েসটা পরে অ্যাড করাটাই মনে হয় ভালো হবে। ভয়েসটা পরেই অ্যাড করলাম, কারণ ওই সময় ভয়েস দেওয়াটা খুবই টাফ ছিল। তো দেখেন ডান ইঞ্জিনের ফ্লাইহুইলটা কত চমৎকারভাবে ঘুরতেছে। তো এই হচ্ছে পারাবত 12 লঞ্চের ডান পাশের ইঞ্জিন, আর এর সিলিন্ডার সংখ্যা হচ্ছে 6টি। এটা জাপানি আকাশাকা ব্র্যান্ডের সম্ভবত 2200 হর্স পাওয়ারের ইঞ্জিন, এবং এর আরপিএম 300 থেকে 350 হতে পারে। তো একবারে অ্যাকুরেট তথ্যটা আমার জানা নাই, তারপরেও যতটুকু জানি ততটুকু বললাম। আর ইঞ্জিনের মানে এই ইঞ্জিনগুলো খুবই শক্তিশালী হয়। আরপিএম কম হইলেও ওপেন হেড ইঞ্জিন এবং বোর স্ট্রোক খুবই চওড়া উঁচা, তো যার কারণে এটার শক্তি অনেক বেশি হয়। তো শক্তি বেশি হওয়ার ফলে কিন্তু আবার এই যে গিয়ার বক্স দেখতে পাচ্ছেন, এই গিয়ার বক্স কিন্তু অনায়াসেই 1:1 রেশিওর অথবা 1.5 = 1 রেশিওর গিয়ার বক্স লাগানো একবারে অনায়াসেই সম্ভব। যার কারণে দেখা যায় ইঞ্জিন 300 আরপিএম বা 350 আরপিএম হইলেও প্রোপেলরকেও প্রায় সেম আরপিএমেই ঘোরানো সম্ভব। আর এই যে দেখেন ওপেন হেড ইঞ্জিন হওয়ার কারণে উপরে কলকব্জা লক্কর চক্কর লড়তাতে দেখা যাইতেছে, দেখতেও ভালো লাগে। আর এটা হচ্ছে বাম পাশের ইঞ্জিন।
এবং এই দেখেন বড় সড়ো ফ্লাই হুইলটা কত চমৎকারভাবে ঘুরতেছে। আর এটা হচ্ছে গিয়ার বক্স। তো পারাবত সিরিজের যে বড় বড় বডিগুলো আছে, যেমন আপনার পারাবত 11, 12, 18, এই তিনটা লঞ্চেই কিন্তু এরকম আকাশাকা বা হ্যানসেন ব্র্যান্ডের ইঞ্জিন লাগানো। এই দেখতে পাচ্ছেন প্রোপেলার শ্যাফট ঘুরতেছে, এবং যে শেষ অংশে গিয়ে মানে জাহাজের শেষ অংশের সাথে মিলিত হয়েছে এবং বাহিরের অংশে গিয়ে প্রোপেলারের সাথে মিলিত হয়েছে এই শ্যাফটটা। তো যেটা বলতেছিলাম, পারাবত সিরিজের এই পারাবত 12-তে হচ্ছে আকাশাকা ইঞ্জিন, আর পারাবত 11-তে হচ্ছে হ্যান্ডশাইন ইঞ্জিন, এবং পারাবত 18-তে হচ্ছে একটা আকাশাকা একটা হ্যান্ডশাইন। বড় ভাইয়ের মধ্যে আর কি দুইটা গিয়ে মিক্স হয়েছে। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই ইঞ্জিনগুলো খুবই তেল সাশ্রয়ী, অর্থাৎ উইচা ইঞ্জিন বাদ দিয়া ধরেন ডাইহারসু, ইয়ানমার, ক্যাটারপিলার ওইসব ইঞ্জিনের তুলনায় এই ইঞ্জিনের তেল খরচ অনেক কম। যেমন উদাহরণস্বরূপ এম খান 7, ওইটার ক্যাটারপিলার ইঞ্জিন, তো ওইটা আপ ডাউন ট্রিপে তেল লাগে মোটামুটি 7 থেকে 7,500 লিটার, আর এটার আপ ডাউন ট্রিপে তেল লাগে 5,000 লিটার। তো আরপিএম কম তো কী হয়েছে, তেল খরচ কত কম চিন্তা করছেন। এদিকে ইঞ্জিন রুমের পরেই রয়েছে হোটেল। তো যেহেতু রাত্র হয়ে গিয়েছে বলতে এখন 2:45 বাজে, তো এখন কেউ খেতে আসবে না স্বাভাবিক। তো হোটেলের কার্যক্রম শেষ, খাওয়া দাওয়া শেষ, সব কিছুকে বন্ধ করে গুছিয়ে রাখা হয়েছে। আর এই হচ্ছে হোটেলের সামনে পেঁয়াজ, আলু, রসুন, তারপরে লেবু, এইসবের স্টোরেজ আর কি। এখানে হচ্ছে রান্নাঘর, এই যে চুলা, ভাতের চুলা মনে হয় এটা, আর এই যে শাটার লাগানো এখানেও হচ্ছে পাকশাক করার চুলা। তো আমরা একদম পেছনে চলে আসলাম, আর লঞ্চটা কিছুটা হালকাভাবে মোড় ঘুরতেছে, দেখেন প্রপার থ্রাস্ট। আচ্ছা, আমাদের লঞ্চ হালকা করে ডানে মোড় নিচ্ছে, যার কারণে যে বাম পাশের ইঞ্জিনের প্রপার থ্রাস্টটা একটু কেমন যেন হাওয়ার মতো সৃষ্টি হয়ে যাচ্ছে। ওদিকে ডান ইঞ্জিনের প্রপার থ্রাস্ট স্বাভাবিক দেখা যাচ্ছে। আর একদম পেছনের অংশে লঞ্চের এখানে কিছু হাত মুখ ধোয়ার জন্য কল রয়েছে এবং কিছু টয়লেট রয়েছে। আর এটা হচ্ছে সুকান শ্যাফট। এই প্রপেলার বরাবর পেছনে সুকান থাকে, ওই সুকানের শ্যাফট হচ্ছে এটা। তো এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় তলায়। 2 তলায় যাওয়ার আগে দেখুন, কোনো সময় অগ্নিসংযোগ হয়ে গেলে, মানে কোথাও আগুন লেগে গেলে লঞ্চে যাতে দ্রুত পানি দিয়ে সেটা নেভানো যায়, এই জন্য জরুরি ভিত্তিতে পানির ব্যবস্থা করা আছে। মানে ফায়ার সার্ভিস নিজেরাই ফায়ার সার্ভিস, কারণ লঞ্চে আগুন লাগলে তখন ফায়ার সার্ভিস কোত্থেকে আসবে, লঞ্চের কর্মীরাই তো কাজ করবে, তাই না? তো চলে আসলাম দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় এসেই প্রথমে নজরে পড়লো ডাস্টবিনটা। তো 2 তলার ডেক শ্রেণীও বিশাল ডেক রে ভাই, বিশাল ডেক, কিন্তু অনেক ফাঁকা, অনেক ফাঁকা। মানে 2 তলার ডেক আপনি বলতে পারেন যে অর্ধেকটা ভরেছে, বাকিটা ফাঁকাই রয়েছে। আর জায়গায় জায়গায় অগ্নি নির্বাপনের জন্য এই যে ফায়ার হাউস ক্যাবিনেট, পানির লাইন আর কি। তো পেছনের অংশ দেখেন একদম ফাঁকা। আর এই যে 2টা সুকান শ্যাফট উপরের দিকে উঠে গিয়েছে, আর এইখান থেকে সাইলেন্সার পাইপকে নেওয়া হয়েছে উপরে, তার জন্য একটা খাঁচা বানিয়ে নেওয়া হয়েছে। আর এই যে লঞ্চের মাঝে মাঝে, মানে মাঝে একটা সারি দিয়ে তাক বানিয়ে এখানে কিন্তু লাইফ বয়াগুলোকে রাখা হয়েছে, যাতে যে কোনো সময় দুর্ঘটনা হয়ে গেলে যাত্রীরা ওই লাইফ বয়গুলোকে নিয়ে লঞ্চ থেকে ঝাঁপ দিতে পারে। আমরা পেছন থেকে 3য় তলায় চলে আসলাম। আর এখানেও বেশ বড় সড়ো একটা ডেক আছে। তো এই ডেক শ্রেণীতে আর কোনো এই শ্রেণীতে কোনো ছাত্রছাত্রী নাই, মানে পুরো ডেকটা খালি, দেখেন কেউ নাই, কি আশ্চর্য। এখানে 2টা টয়লেট, আর এদিকে এই দোকান, মানে আপনার নিচতলায় সিঁড়ির নিচের দোকান যেটা দেখলেন, আর উপরে যে কফি শপ বা সব কিছু পাওয়া যায়, যে একটু উন্নত মানের দোকান থাকে, সেটা হচ্ছে এখানে। আপনি এই পাশ থেকেও কেনাকাটা করতে পারবেন, আবার ওই পাশ থেকেও কেবিন থেকে এসে এখানে শুধু কেনাকাটা না, ওখানে বসে খাওয়াও যায়। চেয়ার টেবিলের ব্যবস্থা করা আছে, আপনি বসে ওই যে ফ্রেঞ্চ ফ্রাই, স্যান্ডউইচ ম্যান্ডউইচ পাওয়া যায়, ওগুলো খেতে পারবেন। তো এখান থেকে আমরা একটু প্রপেলার থ্রাস্টটা দেখি। ওই হাররাইজ যেরকম চলছে সেরকমই চলতে আছে, বেশি গরম বাড়ায় নাই। আর সাধারণত ডান পাশের ইঞ্জিনের
প্রপেলার থ্রাস্ট একটু বেশি দেখা যায় এবং বাম পাশেটা একটু কম দেখা যায়। আর এখান থেকে হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি, তবে এই সিঁড়িটা বন্ধ। ছাদে যাওয়ার জন্য ওই যে কেবিনের ভেতর থেকে ওই পাশ থেকে যে সিঁড়িটা আছে ওইটা খোলা আছে। আর পারাবত সিঁড়ি যে একটু সিকিউরিটির ব্যাপারটা বেশি, দেখা যায় যে রাত্র 12টার পরে কেবিনের ওদিকে যাওয়ার দরজা বন্ধ হয়ে যায়। আমি যদিও সিস্টেম করে বেরিয়েছি, সিস্টেম করে ঢুকেছি, কিন্তু সকলের জন্য মানে গেটটা বন্ধ থাকে। তো এই ছিল পেছনের অংশ, ডেক শ্রেণী। তো দেখিয়ে ফেললাম, এখন বাকিটা। প্রিয় দর্শক, ঘড়িতে এখন 4টা বাজে, আর আমি এখন এই যে পারাবত 12 লঞ্চের একদম দ্বিতীয় তলার সামনে আছি, দেখতেই পাচ্ছেন। তো এখন ভিডিওটা অন করেছি একটা জিনিস দেখানোর জন্য। আমরা যে স্থানে আছি এখন, এই যে ডান দিকে এখনও আমাদের এদিকে মুলাদি, আর বাম দিকে হচ্ছে মেহেন্দিগঞ্জ। আর এই যে এই বরাবর হচ্ছে মেহেন্দিগঞ্জের খাল ঢুকে গিয়েছে। অর্থাৎ মেহেন্দিগঞ্জে যে সমস্ত এই লঞ্চ, ছোটো লঞ্চগুলো, সানকেন্ডেন্ট ডেক লঞ্চগুলো বরিশাল থেকে ছেড়ে আসে, সেগুলো এই দিক থেকে ঢুকে যায় মেহেন্দিগঞ্জের ঘাটের ওদিকে। আর আমরা এই বরাবর চলে যাব, ওই যে এম খান যাচ্ছে। তো সারা রাত্রেও কিন্তু আমরা মোটামুটি পরিষ্কার আকাশ পেয়েছি। এখন হালকা হালকা এই যে কালো কালো মেঘ দেখতে পাচ্ছেন, চাঁদ দেখতে পাচ্ছেন, সব কিছু ঠিক আছে। কিন্তু এই দিকটায় দেখেন, এই দিকটায় ভালো মেঘাচ্ছন্ন, একটু পরে পরে বিজলি চমকাচ্ছে। আপনারা একটু সময় তাকিয়ে থাকেন, এই যে দেখতে পাচ্ছেন, মানে ওই যে আকাশে যে বিদ্যুৎ চমকায় ওইটা হালকা হালকা দেখতে পাচ্ছি এখান থেকে। তো ওই দিক থেকেই আবার বাতাসের দিকে আসতেছে, মানে সব কিছুই আল্লাহর ইচ্ছায়। বৃষ্টি হবে কি হবে না এসব তো আল্লাহ জানে, তো বলা যায় না। এই যে একটা আভাস দেখতে পাচ্ছি, হঠাৎ করে মেঘ এদিকে চলে আসতে পারে, বৃষ্টি নেমে যেতে পারে, বাতাসও শুরু হয়ে যেতে পারে, কিছুই বলা যায় না। আমরা এখন আর কি ওই যে এম খান যেভাবে গিয়েছে, আমরা এখন এই বরাবর গিয়ে হালকাভাবে ঘুরে ওদিকে চলে যাব। আর এখন হচ্ছে 4টা 5 মিনিট বাজে ঘড়িতে। আমাদের বরিশাল ঘাট পর্যন্ত পৌঁছাইতে সর্বোচ্চ 1.5 ঘন্টা লাগতে পারে। আমরা 5:30টার আগেই ইনশাল্লাহ পৌঁছে যাব বরিশাল ঘাটে। এখনও আবহাওয়াটা বেশ উপভোগ্য, ভালোই লাগতেছে। তো ভোর 4টা বাজে, তারপরেও নদীর দূর দূরান্ত, নদীর পাড় টার সব কিছুই দেখতে পাচ্ছি। কিন্তু এখন আশঙ্কা লাগতেছে এই দিকটায় একটু পরে পরে বিজলি চমকাচ্ছে, তো হুটহাট মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি নেমে যেতে পারে। একটু জুম করব নাকি? জুম করলে ব্যাপারটা ওইভাবে দেখা যাবে না। এই যে ভাই, মানে অন্ধকার, তো অন্ধকারের ভিতরে ক্যামেরা সব কিছু ক্যাপচার করে নিতে কষ্ট হচ্ছে, তার চেয়ে এইভাবেই ঠিক আছে। তো যেটা দেখানোর চেষ্টা করেছিলাম আশা করি বুঝতেই পেরেছেন। আর এই কেবিন এরিয়াটা ওইভাবে ঘোরা হয় নাই, আপনাদেরকে নিচতলা এবং সব কিছু তো দেখাইলাম। ভাই এই জায়গাটা কি ভাই, মানে এটা হচ্ছে ছাদে। এখন এটা যদি এমন হইতো যে নিচে, আমি ভাই মাঝখানটা গিয়ে শুয়ে থাকতাম। আর এই যে একেবারে খাড়া গুদম করেন না, একটা সিঁড়ি নামিয়ে গেছে, দেখছেন? মনে হয় না গোডাউনের সিঁড়ি, কিন্তু না, এটি আসলে পারাবত সিঁড়ি যে সিঁড়িগুলো এরকমই। একটা মানে অন্যরকম একটা ইউনিক লুক। এই পাশে একটা সিঁড়ি, ওই পাশে একটা সিঁড়ি, কেমন জানি গুদম করে সিঁড়ির মতো মনে হয়। আর ওই রকম ঝাঁকানাকা কোনো সিঁড়ি নেই পারাবত লঞ্চে। আর এইটা হচ্ছে মূলত মসজিদ, লেখাগুলো উঠে গেছে। মসজিদের ভিতরে অনেকে শুয়ে রয়েছে। আর যাত্রীদের নিরাপত্তার স্বার্থে জায়গায় জায়গায় সিসি ক্যামেরার ব্যবস্থা আছে, যাতে করে লঞ্চ হোক, যাত্রী হোক, সবাই কিছুটা নিরাপত্তা থাকতে পারে। এই সিঁড়ির উপরে একটা সিসি ক্যামেরা, ওই সিঁড়ির উপরে একটা সিসি ক্যামেরা, এইদিকে একটা সিসি ক্যামেরা সামনের দিকে ঘোরানো। আর এই হচ্ছে গিয়ে লঞ্চের হেডলাইট বা সার্চ লাইট যেটা বলেন, এটা এতক্ষণ পর্যন্ত দেখানো হয় নাই, তাও একটু দেখাইলাম। হয়তো আপনারা দেখেও ফেলেছেন আগে আগে। আর এই যে একটা জিনিস অন্য লঞ্চ না দেখলেও পারাবতে দেখতে পাবেন, এটা এই যে হাত দিয়ে লড়াইলে লড়ে, এই যে দেখেন টান দিলাম লড়তেছে, ওরে মাবুত, এটা পুরো একটা শক্তপোক্ত স্টিল দিয়ে বানানো, এবং এইখানে একটা হুকের মতো আছে। সম্ভবত হয় কি, লঞ্চকে ছোটোখাটোভাবে উপরে উঁচা জায়গায় কোথাও বাঁধা, মানে বেঁধে রাখার প্রয়োজন হলে মনে হয় এটা দিয়ে বাঁধে, ওইটাই সম্ভবত। এর আর কি হিকমত থাকতে পারে জানি না। প্রিয় দর্শক, এই যে আমরা কালাবাদর নদী একদম শেষ করে ফেললাম। এই যে বাতিটা জ্বলতেছে, এখানেই কালাবাদর নদী শেষ।
আর এখানে ডান দিকে ঢুকে গিয়েছে হচ্ছে আড়িয়াল খাঁ নদী, এখান থেকে আড়িয়াল খাঁ নদী শুরু, মানে এখানে এসে মিলিত হয়েছে। আর এই বাম দিকে চলে গিয়েছে কীর্তনখোলা নদী, মানে এখানে আর কি কীর্তনখোলা নদী মিলিত হয়েছে। এই যে একটা মোহনা, এই 3 নদীর মোহনা, যে আমরা কালাবাদন নদী দিয়ে আসলাম, এখন এই কীর্তনখোলায় চলে যাব, আর ডান দিকে হচ্ছে আড়িয়াল খাঁ নদী ঢুকে গিয়েছে। তো এই 3 নদীর মোহনা আমরা ক্রস করতেছি এখন। আর ওই যে সামনে হচ্ছে চরমনাই মাদ্রাসা, অলরেডি এম খান সাহাদ এই মোড় ঘুরে চরমনাইয়ের কাছাকাছি চলে গিয়েছে। দর্শক, এখন আমি আছি পারাবত 12 লঞ্চের 3য় তলার ফ্রন্ট ডেকে। দেখেন এখানে কিছু ডেকোরেশনের কাজ কত নিখুঁত, কত সুন্দর। এইদিকে লম্বা পারাবত লঞ্চের করিডোর দেখতে পাচ্ছেন বহুদূর পর্যন্ত, এই একটা পাশ। আবার ওই পাশ থেকেও যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন বিশাল লম্বা, মোটামুটি 1 মিনিটের মতো লাগে এই মাথা থেকে ওই মাথায় হেঁটে যেতে। আরে বাপরে, বাতাসের কারণে মোবাইল লড়তেছে হাতে। আচ্ছা, এই যে ডেকোরেশনটা করা হয়েছে এখানে মূলত কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, আর ফাঁকার মধ্যে আর কি আলোগুলোকে বসানো হয়েছে লাইট, তো যেটা এরকম একটা সৌন্দর্য তৈরি করেছে। সেরা সেরা লাক্সারিয়াস একটা ভাইব তৈরি করার ক্ষেত্রে পারাবত সেরা। এই হচ্ছে 2য় তলার কেবিন করিডোর। তো এখানেও অগ্নি নির্বাপক যন্ত্র, তারপরে এই যে ফায়ার হাউস ক্যাবিনেট, তারপরে লাইফ বয়া, মানে যাবতীয় জীবন রক্ষাকারী সরঞ্জাম, এবং যে কোনো সময় আগুন টাগুন লাগলে মানে বেসিক জিনিসপত্র রাখা আছে। আর এই 2য় তলায় এখানে 2টা টয়লেট, একটা কমোডও আছে, আর ওই যে বেসিন, আয়না। আর এটা হচ্ছে মূলত খাবার সার্ভের রুম, আর এখান থেকে 3য় তলায় যাওয়ার সিঁড়ি। আর এইটা হচ্ছে ভিআইপি জোন। এখানে এই যে 2য় তলার লাস্ট কেবিন 243, আর এটা হচ্ছে কন্ট্রোল রুম। তো 2 তলায় হচ্ছে 43টা কেবিন। তো আমরা এখন চলে যাব 3 তলায়। সিঁড়িটা কিছুটা অন্ধকার অন্ধকার লাগতেছে, বাতি বেশিরভাগই বন্ধ, আর ফজরের আজান হয়ে গেল অলরেডি। এই যে 3য় তলার এই জায়গার বাতিগুলো জ্বালানো থাকলে আর একটু সুন্দর লাগতো। তো 3 তলাটা মানে হলো কেবিনের রাজ্য। এই দেখেন এইদিকে বিরাট করিডোর, এইদিকেও বিরাট করিডোর। একবার হাঁটি নাকি, অর্ধেকটা হাঁটতেই তো অনেক সময় লাগে। আমরা দোতলায় দেখে আসলাম 43টা কেবিন। আর এই যে চলে আসছি 3 তলার একদম সামনে। এখানে ডিজাইনটা তো আগে একবার দেখিয়েছি আজকে। তো কেবিনটা দেখতে এসেছিলাম, এখানে এই যে 301, মানে এখান থেকে কেবিন শুরু। তো ওই যে দেখেন কোথায় গিয়ে শেষ হয়েছে। আচ্ছা, এইখান থেকে হচ্ছে 4 তলায় যাওয়ার সিঁড়ি, এটাতে পরে আসবো। দেশের প্রায় সবচেয়ে লম্বা কয়েকটা লঞ্চের মধ্যে এই পারাবত 12 হচ্ছে একটা। অনেকের ধারণা মতে এটা দেশের 2য় দীর্ঘতম লঞ্চ। তো সেই হিসেবে হাঁটতে হাঁটতে ঠ্যাং ব্যথা হয়ে যাওয়ার কথা। সুন্দরবন 16-র পরেই হয়তো এইটার স্থান। অন্য কোনো লঞ্চও হতে পারে, আমি শিওর না, কারণ আমি নিজেই তো মেপে দেখি নেই। আচ্ছা, ডবল কেবিন আর সিঙ্গেল কেবিনের 3 তলায় নম্বরটা একটু আলাদা। তার মানে 3 তলার কেবিনগুলো মিলাইতে আমার ভালো ঝামেলা পোহাইতে হইতে পারে। সামনে দেখলাম সিঙ্গেল কেবিন 301 থেকে শুরু হয়েছে, এই জায়গায় আবার ডবল কেবিন 305। এর মানেটা কি? ব্যাপারটা একটু খুঁজে দেখতেছি। মোটামুটি 4-5 মিনিট
এই পুরা 3 তলার কেবিনের অলিগুলি ঘুরে ফিরে কেবিন বিন্যাসটা মিলাইতে পারছি। মানে এই লঞ্চের কেবিন বিন্যাসটা বড়ই অদ্ভুত। মানে বিষয়টা আমার একবারে ক্লিয়ার হইতে অনেক সময় লাগছে, বিশেষ করে সিঙ্গেল কেবিনের আখড়া একবারে এই 3 তলাটা। তো বিশ্বাস করেন 3য় তলায় টোটালি সিঙ্গেল কেবিন আছে 98টা, ভাবা যায় 98টা সিঙ্গেল কেবিন, আর ডাবল কেবিন আছে 28টা। এই টোটালি কেবিন 3 তলায় 28 আর 98, অর্থাৎ টোটালি 3 তলায় কেবিন আছে 126টা, তার মধ্যে 98টা সিঙ্গেল। তো এই সিঙ্গেল কেবিন বিন্যাসটা কীভাবে করছে দেখেন। এই যে মনে করেন সামনের থেকে সিঙ্গেল কেবিন শুরু, 1 নম্বর কেবিন, এই সিরিয়াল আছে 8টা, এখানে 8 পর্যন্ত, এই যে 308। এরপরে যে মাঝখানের করিডোর, এখানে চারটা সিরিয়াল আছে। তো এই 4টা সারিতে 8টা করে 4টা 32টা কেবিন। তো এই 4 সারিতে হচ্ছে 32টা। তো এইখানে দেখা গেল আপনার 32টা শেষ হলো এই যে 33 নম্বর থেকে শুরু এখানে। তো এই 33 নম্বর থেকে শুরু করে আবার এই যে সামনের গলির আগ পর্যন্ত, তো এইদিকে 66, তারপরে ওই যে মাঝখানের গলি, ওই গলির পরে আবার যেগুলো আছে ওইখানে আবার ওই 4টা সিরিয়াল মিলে একবারে 98 পর্যন্ত। তার মধ্যে আবার এইখানে 4টা ডাবল কেবিনও ঢুকছে। আর ওই শেষ মাথার যে গলি আছে ওই গলির ওই পাশে সবগুলো হচ্ছে ডাবল কেবিন। মানে মোটামুটি একটা গোজামিল করে মিলাইছে, তারপরেও মিলাইছে আর কি সিস্টেম করে। তো 126টা হচ্ছে এই জায়গায়, আর নিচে আছে 43টা। তো মিলাইলে হইলো আপনার 169টা। 169, আর যদি ওই যে ভিআইপিগুলো মিক্স করেন, তো ভিআইপি যদি 4টা হয়, আমি ভিআইপির ব্যাপারটা ভালো জানি না, যদি 4টা হয় তাহলে কেবিন হবে 73টা, আর যদি 6টা হয় তাহলে একবারে 75টা, মানে 175, শুধু 75 না। এখন এই সিঁড়ি বেয়ে একটু উপরে উঠে যাই, তো একটা লঞ্চে 175টা কোম্পানি কেবিন, ভাবা যায়। আর বাকি স্টাফ কেবিন তো আছে অনেকগুলো, ওগুলো আমরা ধরবো না কারণ ওদের স্টাফদের কেবিন। এই যে যেমন এইখানে যে কেবিনগুলো আছে এগুলো সব স্টাফদের। তো এইখানে আছে হচ্ছে আপনার বেশ কিছু সেন্ট্রাল এসি, বিশেষ করে যেই সমস্ত কেবিনগুলো রিভার সাইডে, মানে নদীর সাইড দিয়ে যে সমস্ত কেবিনগুলো, ওগুলো তো সবসময় নদীর বাতাস পাওয়া যায়, কিন্তু ভেতরের সাইডে যে করিডোরের দিকে মুখ করা যে কেবিনগুলো আছে ওই কেবিনগুলোতে তো আপনার ওই নদীর বাতাসটা পৌঁছায় না। ওই কেবিনগুলোতেই সর্বক্ষণিক এই সেন্ট্রাল এসির লাইনগুলো দেওয়া থাকে। তো এসি ভেন্টিলেটর সবগুলো কেবিনে আছে, আর এই সেন্ট্রাল এসিগুলোর মাধ্যমে সবগুলো কেবিনে আর কি ঠান্ডা হাওয়া পৌঁছে দেওয়া হয়। তা আমরা এখন তালতলি মোড়ে চলে আসলাম। ওই যে দেখেন এম খান সাদ মোড় ঘুরে ওদিকে চলে যাচ্ছে, এটা বড় একটা মোড়। একবারে দেখেন এদিক থেকে এসে পুরা ঘুইরা ওই পর্যন্ত ঘুরতে হবে। সকালের হালকা আলোতে আমরা এখন আরেকবার ফটর আওয়াজের দিকে যাই। তো সারা রাত্র একটু ঘুমাই নেই আজকে। অবশ্য এক জায়গায় অনেক সময় লম্বা সময় বসেছিলাম, তখন একটু ঝিমুনির মতো আসছিল, ওই পর্যন্তই, হয়তো 2-1 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ হয়েছিল। এছাড়া সারা রাত্র আমি সজাগই ছিলাম আজকে, সেরকমভাবে আজকের ভ্রমণটা উপভোগ করেছি। এই জায়গায় উঠে বসার ফিলই আলাদা। আপনারা যে এখানে উঠেছেন, মানে পারাবত সিরিজের লঞ্চে আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা থাকলে হয়তো এখানে উঠে দেখেছেন, না উঠলে ভবিষ্যতে কখনো পারাবতে উঠলে এখানে উঠবেন, ভালো লাগে, সেই ভালো লাগে। আবার যারা ভয় পান অথবা মানে ওইরকম আত্মবিশ্বাস নাই, তারা আবার উঠতে যান না, পরে পরিটরে ঠ্যাং বাংলা আমার দোষ দিবেন ভাই। এই যে দেখেন পিছনে সাইলেন্সার পাইপ, আল্লাহ, হ্যাঁ, আরে কি কইতেছি। এই দর্শক দেখেন, চাইয়ে দেখেন, এই যে আমরা এই মুহূর্তে বেলতলি খেওয়াঘাট অতিক্রম করতে আসি সাতকটিয়া। আর এই যে সুন্দরবন 11 লঞ্চ, এই বেচারা এখনও এনে পড়ে রয়েছে। এর ভবিষ্যৎ কি আপনারা জানাই দিন কমেন্ট সেকশনে। এর ভবিষ্যৎ নিয়ে আর আমরা পরিকল্পনা করি কোনো লাভ নাই। এর ভবিষ্যৎ নিয়ে আমরা অনেক পরিকল্পনা করছি এ পর্যন্ত, অনেক পরিকল্পনা, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা ব্যক্ত করছি, কিন্তু ফলাফল শেষ ফলাফল এ চান্দু এনেই পড়ে রয়েছে, এনেই বসে রয়েছে।
তো কি আর করার, সুন্দরবন সুন্দরবন 11 সুন্দরবন সিরিজের একটা অনন্য কিংবদন্তি। প্রথমে সুন্দরবন 7 নামে ছিল এবং বরিশাল রুট কাঁপিয়েছে। পরবর্তীতে রিপোর্টি করে যখন সুন্দরবন 11 নামে আনা হয়েছে, তারপরেও বেশ সুনামের সাথে সার্ভিস দিয়েছিল। কিন্তু এরপরে রয়েছেই, কবে ফিরে আসতে পারবে অথবা ফিরে আসবে কিনা এ নিয়ে আমরা কিছুই বলতে পারি না। তাই আর আশা ভরসার ঢোল পিটায় লাভ নাই। ভাই আমাকে উপরে থাকুক কি আর করার। নাকি খারাপ বলে ফেললাম? খারাপ বললে যে একটা বকাঝকা দিতে পারেন। তো সামনে একটা মোড় দেখতে পাচ্ছেন, ওখান থেকে হালকা করে ডানে মোড় নিলেই আমরা বরিশাল ঘাট দেখতে পাবো, আমাদের দৃষ্টিগোচর হবে। শুদ্ধ ভাষা মারতে মারতে বরিশাল ভাষা বললে যাইতেছি। এই যে হুমকি একটা মোড় দেখতে আছেন না, হইন হালকা একটু ডাইনে করলেই করলাম আমাকে বরিশাল ঘাট দেখতে পারবো। একটু বেশি হয়ে গেলে না? দর্শক, আমরা কীর্তনখোলা নদী ধরে এগিয়ে চলছি। সামনে অল্প সময়ের মধ্যে বরিশাল ঘাট পৌঁছে যাব। আর এই যে বুখাইনগর নদী ঢুকেছে এখান থেকে, এই নদী ধরেই কিন্তু লাহারহাটগামী বা ভোলা ভেদুরিয়াগামী যে সমস্ত সানকেন ডেক লঞ্চ রয়েছে সেগুলো এই নদী ধরে বেরিয়ে যায়, আবার এখান থেকে চলে আসে বরিশালে। এই যে বরিশাল লঞ্চ ঘাট দেখা যাচ্ছে। এম খান 7 অলরেডি বরিশাল ঘাটে বার্থিং করবে ভাব, মানে এখনো মাথা ঠেকাইতে পারে নাই। তা আমরাও পেছো চলে আসলাম। তো সারা রাত্র আকাশটা পরিষ্কার থাকলেও দেখেন এখন কিন্তু মোটামুটি মেঘলা ভাব। আজকে দুপুরের দিকে অথবা সকালে বৃষ্টি নেমেও যেতে পারে, বলা যায় না। তো এই কীর্তনখোলা নদীতে এই দিক দিয়ে আবার চর পড়েছে, একটা ঝামেলা। লঞ্চগুলোকে মোটামুটি একটু ঘুরে যেতে হয়। ওই যে মাঝখানে দেখতে পাচ্ছেন একটা হারিকেনের মতো রাখা আছে, ওইটার বাম পাশ দিয়ে সম্ভবত যাবে আমাদের লঞ্চটা, মানে একটু ঘুরে যেতে হবে। এই দিক দিয়ে গেলে আর যাওয়া লাগবে না আর কি। তো যেটা বলতেছিলাম, আমরা এই দিক থেকে এসে কিন্তু সুন্দর করে ওই বরাবর চলে যেতে পারতাম ঘাটে। তারপরে আমাদেরকে নদীর এই পাশটা পুরো ঘুরে একটা টার্নিং নিতে হলো। কারণ কি, এই যে এই দিকটাতে চর। তো এই সমস্ত ছোট ট্রলার অথবা ওই যে একটা স্পিড বোট যাচ্ছে, এরা মনে চাইলে ওদিক দিয়ে চলে যেতে পারে, কারণ এদের ড্রাফট কম। তবে এই যে বড় বড় লঞ্চ বরিশালের, এরা যদি ওদিক থেকে যেতে চায় তাহলে মনে করেন আর যাওয়া লাগবে না, ওইনে আটকে থাকবো, পরে ট্রলার দিয়ে হয়তো যাত্রী নামিয়ে নেওয়া লাগবো। সেজন্য এই যে আমাদেরকে একটা সিগন্যাল দেওয়া হয়েছে, এই সিগন্যালের বাম পাশ থেকে ঘুরে আমাদেরকে ঘাট পর্যন্ত যেতে হবে। এখানে আর কি পাকনামি করলে পরে পেকে যাব আর কি। তো এম খান 7 প্রথমে এসে ঘাটের একদম বাম পাশে জায়গা করে নিল, আর তারপরে আমাদের এই পারাবত 12 এম খান 7-এর ডান পাশ থেকে ঢুকতেছে। তো এখন প্রবলেমটা হচ্ছে এই ঘাটের ওই পাশটাতে আবার চর পড়েছে। তো চর পড়ার কারণে এখন লঞ্চগুলোকে বার্থিং নিতে একটু ঝামেলা হয়। আমি মনে করেছিলাম হয়তো বড় আঘাত লাগতে পারতো, কিন্তু না, ফেন্ডারের উপর দিয়ে গিয়েছে। তো পারাবত কালো ধোয়া মেরে দক্ষতার সাথে ঢোকার চেষ্টা করতেছে, আবার একটা ঘষা লাগবে। এখানে অবশ্যই দক্ষতার প্রশংসা করতে হবে পারাবতের মাস্টার সাহেবের। কি একটা ঝামেলার জায়গা দেখতেই পাচ্ছেন, ওইদিকে ওইভাবে চরটা ঘুরে গিয়েছে, একটা লঞ্চকে এইভাবে মোড় নিয়ে এখানে আসতে হচ্ছে। এত বড় একটা বডিকে এখানে এভাবে সাপের মতো পেঁচানো চিন্তা করা যায়? তাও তো কত সুন্দরভাবে প্রবেশ করলো পারাবত 12, এজন্যই প্রশংসা করতেছি। লঞ্চের ভাড়া এখন 350 টাকা করে, আমি একদম 350 টাকা খুচরা নিয়ে আসলাম। ওই 350 না, পারাবত 12 ডেক্স রে। চমৎকার, একবারে সিম্পলের ভিতরে লোগো নিয়ে। জি ভাই। তো টিকিট দিয়ে বেরিয়ে আসলাম। তো পারাবত 12 লঞ্চে আজকের ভ্রমণটা খুবই চমৎকার ছিল, একদম মনের মতো হয়েছে। যেভাবে পূর্ণিমার রাতটাকে উপভোগ করার জন্য আমি এসেছিলাম, একদম চমৎকারভাবে উপভোগ করতে পেরেছি। আর আমরা ঘাটে নামতে পেরেছি 5টা 25 মিনিটে, একদম সঠিক টাইমে এসে পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ। যারা ভিডিওটি এ পর্যন্ত দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে এখনও লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার এগুলো না করে থাকলে ভাই
ওইটা বাদ দিয়ে দেন আর কি। দ্রুত লাইক করে ফেলেন আর কমেন্টে জানিয়ে দিন আপনি কী টাইপের ভিডিও দেখতে চান এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে, মানে অন্তত কমেন্টে কিছু একটা লিখে দিন। আর আপনাদের লঞ্চ প্রিয় ভ্রমণ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি লঞ্চ ভ্রমণ করবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।